প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাস ছিল সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ। আমরা বিরাম চিহ্ন শুরু করেছিলাম। বিরাম চিহ্নের উপরে আমরা প্রথম একটি ক্লাস নিয়েছি। তো আজকে আমরা বিরাম চিহ্নের উপরে দ্বিতীয় ক্লাস নিব। আর আজকে আমরা আলোচনা করব বিরাম চিহ্নের সেমিকোলন নিয়ে। বিরাম চিহ্ন সেমিকোলন। তাহলে আজকে আমরা সেমিকোলন কোথায় বসবে, কিভাবে বসবে সেটি আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে কমার ব্যবহারটা বলেছিলাম, কমা কোথায় বসানো হবে সেই ব্যবহারটা আমরা শিখছি। আজকে আমরা শিখব সেমিকোলন কোথায় বসবে। তো সেমিকোলন কমা অপেক্ষা যদি বেশি বিরতির প্রয়োজন হয়, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসবে। যারা লাইভে আছো তারা অবশ্যই কমেন্টস করবে শ্রেণী রোল নাম লিখে। তো সেমিকোলন হলো কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে আমরা সেখানে সেমিকোলন ব্যবহার করব। আর সেমিকোলনে কমার দ্বিগুণ সময় থামতে হয়। কমায় যতটুকু সময় থামতে হয় তার দ্বিগুণ সময় থামতে হবে যখন আমরা সেমিকোলন পাবো সেখানে। দুটো বাক্যের মধ্যে যদি নৈকট্য বা পরস্পর সম্পর্ক বোঝায়, তখন সেই দুটো বাক্যের মধ্যে সংযোগ বা যোগসূত্র রক্ষা করার জন্য আমরা এই সেমিকোলন ব্যবহার করব। যেমন দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে, দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসে। দেখো, দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের যদি সম্বন্ধ থাকে তাহলে সেমিকোলন বসে। যেমন কথাটা বলা সহজ, করা কঠিন। অর্থাৎ এখানে আমরা সেমিকোলন দিব। আর সেমিকোলনের চিহ্ন আমরা আগেই শিখেছি। গত ক্লাসে আমরা প্রতিটা বিরাম চিহ্নের সংকেতগুলো বা প্রতীকগুলো দেখিয়েছি। তো দেখো, দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে তার মাঝে কিন্তু সেমিকোলন বসে। যেমন দেখো, কথাটা বলা সহজ, কথাটা বলা সহজ, করা কঠিন। তাহলে এখানে দুটো বাক্য দেখো, একটা হলো কথাটা বলা সহজ, আর এই যে কথাটা বলা হয়েছে সেই কথার কাজটি করা কঠিন। তাহলে এই দুটো বাক্যের মধ্যে কিন্তু একটি ভাব বা সম্পর্ক রয়েছে। এই কথার চূড়ান্ত যে ডিসিশনটা সেটা এই কথার উপরে নির্ভর করে। তাহলে করা কঠিন কোনটি? যে কথাটা বলা সহজ সেই কথাটাই বা সেই কাজটাই করা কঠিন। তো এখানে যেহেতু দুটো বাক্যের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, সম্বন্ধ রয়েছে ভাবের দিক থেকে, সেজন্য এই জায়গায় আমরা সেমিকোলন বসাবো। তাহলে দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসে। যেমন কথাটা বলা সহজ, করা কঠিন। তো এখানে আমরা সেমিকোলন বসাবো। আবার একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হলে, একাধিক একাধিক বাক্য পরস্পর সংযোজক
অব্যয় দ্বারা যুক্ত না হলে সেমিকোলন বসে। দেখো, একাধিক বাক্য যদি পরস্পর সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হয় তাহলে কিন্তু সেখানে সেমিকোলন বসে। কারণ একাধিক বাক্য যদি পরপর থাকে তাহলে সেখানে সংযোজক অব্যয় দিয়ে যুক্ত করা হয়। তো যদি সংযোজক অব্যয় দিয়ে যুক্ত করা না হয় সেখানে কিন্তু সেমিকোলন বসবে। যেমন আগে স্কুলের পড়া, পরে গল্পের বই। যেমন আগে স্কুলের পড়া, পরে গল্পের বই। আমরা গল্পের বই পড়ব পরে, প্রথমেই পড়ব কোনটা? স্কুলের পড়াটা আমরা আগে পড়ব। তো একাধিক বাক্য পরস্পর সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হলে সেখানে কিন্তু সেমিকোলন বসে। যেমন আগে স্কুলের পড়া, পরে গল্পের বই। এখানে একাধিক মানে দুটো বাক্য আছে, আগে স্কুলের পড়া একটি বাক্য, পরে গল্পের বই এটি বাক্য। তো এই বাক্য বা বাক্যাংশ, এই বাক্যাংশগুলো কিন্তু সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করা যেতে পারে। যেহেতু সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করা নাই সেখানে আমরা সেমিকোলন বসিয়ে দেব। এখানে এই সেমিকোলন সংযোজক অব্যয়েরই কাজ করবে। তো একাধিক বাক্য যদি পরস্পর সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হয় তাহলে সেখানে আমরা সেমিকোলন বসাবো। যেমন আগে স্কুলের পড়া, তারপরে গল্পের বই। এরপরে দেখো, যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে, যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে সেখানে সেমিকোলন বসে। দেখো, যেসব অব্যয় বৈপরীত্য মানে বিপরীত অর্থ বা আনুমানিক অর্থ প্রকাশ করে সেখানে কিন্তু এই সেমিকোলন বসে। যেমন ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস। যেমন ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস। দেখো, এটি একটি বাক্য, ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস। তাহলে এটুকু অর্থ কি বোঝায়? যে ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস। তাহলে এইটুকুর যে অর্থটা বোঝায় এটুকুতে কিন্তু তার বিপরীত অর্থ বোঝায়। তো আমরা বলছি যেসব অব্যয় বৈপরীত্য, এখানে এই কিন্তু অব্যয়, তার এখানে আমরা একটি সেমিকোলন বসাবো। কারণ ছেলেটি মেধাবী, এখানে ছেলেটির একটা গুণের কথা বলা আছে, কিন্তু ভারী অলস এখানে তার একটু গুণের বিপরীত কথা বলা আছে। অর্থাৎ প্রথম অংশে যেই বিষয়ে বলা হয়েছে দ্বিতীয় অংশে তার উল্টা মানে বিপরীত চিত্র বলা হয়েছে। এ কারণে যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে, অর্থাৎ বিপরীত অর্থ বা অনুমান প্রকাশ করে, সেখানেও আমরা সেমিকোলন বসাবো। আর সেমিকোলন অবশ্যই জানি যে সেমিকোলনে কমার দ্বিগুণ সময় থামতে হয়। আচ্ছা, লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যাঁ, লেখা স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে সেমিকোলনের ব্যবহারটা আমরা শিখলাম। এবারে আমরা শিখব কোলনের ব্যবহার। কোলন কোথায় ব্যবহার করব সেই বিষয়টা আমরা এবার শিখব। কোলনের ব্যবহার। দেখো, এবারে আমরা শিখব
কোলন কোথায় কোথায় বসে, আর কোলন চিহ্নটা তো তোমরা জানো, এভাবে আমরা কোলন ব্যবহার করি। আর কোলন কোথায় কোথায় বসবে তার কিছু রুলস আছে, যেমন উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোলন বসে। উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোলন বসে। যখন আমরা কোনো উদাহরণ মানে উদ্ধৃতি চিহ্ন কারো উদ্ধৃতি বলবো অথবা কোনো দৃষ্টান্ত বলবো, তখন কিন্তু তার পূর্বে কোলন বসে। যেমন বাংলা সন্ধি দুই প্রকার। এখন বাংলা সন্ধি দুই প্রকার, এরপরে আমরা সেই দৃষ্টান্তগুলো সামনে দিব যে সেই দুই প্রকারটা কি কি। যেমন এক, স্বরসন্ধি, দুই, ব্যঞ্জন সন্ধি। তাহলে দেখো, আমরা যখন কোনো উদ্ধৃতি দেই অথবা কোনো দৃষ্টান্ত দেই, তখন কিন্তু আমরা সেখানে কোলন ব্যবহার করি। যেমন বাংলা সন্ধি দুই প্রকার। তো এই যে বাংলা সন্ধি দুই প্রকার, সেটা কি কি সেই বর্ণনাগুলো আমরা সামনে দিচ্ছি, যার কারণে এখানে কোলন ব্যবহার করেছি। কারণ উদাহরণ বা দৃষ্টান্ত, তার দৃষ্টান্ত দিচ্ছি যে বাংলা সন্ধি যে দুই প্রকার সেটা কি কি সেই দৃষ্টান্ত সামনে উপস্থাপন করছি, যার কারণে সেই দৃষ্টান্ত উপস্থাপন করার আগে কোলন ব্যবহার করা হয়েছে। তাহলে এবং কখনো কখনো আমরা উদাহরণ চিহ্নেও কিন্তু এই কোলন ব্যবহার করি। যেমন দৃষ্টান্ত বলতে আমরা দেখো উদাহরণ চিহ্ন কিভাবে, রবীন্দ্রনাথ বলেছেন, মরিতে চাহি না আমি, সুন্দর ভুবনে, তাহলে এটি একটি উক্তি, এই জন্য এটার আগে অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে বা উদ্ধরণ চিহ্ন দিয়ে আটকে দিতে হবে। তাহলে দেখো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এটা এখন আমরা রস্যকার দিয়েও লিখতে পারি, সমস্যা নাই। তো দেখো, রবীন্দ্রনাথ বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই কথাটা কার? এই উক্তিটি রবীন্দ্রনাথ বলেছে। যেহেতু এই উক্তিটি রবীন্দ্রনাথের, সেজন্য এই উক্তিটি আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকে দিব এবং তার পূর্বে আমরা এই কোলন দিব। তাহলে উদাহরণ বোঝাতে কোলন ব্যবহৃত হয়, অর্থাৎ কারো উদ্ধৃতি যদি আমরা ব্যবহার করি, কারো উক্তি যদি আমরা ব্যবহার করি, সেই উক্তির আগে কোলন বসাতে হয়। আবার দৃষ্টান্ত বোঝাতে, যেমন বাংলা সন্ধি দুই প্রকার কি কি সেই দৃষ্টান্ত বা উদাহরণ দেওয়ার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য সেখানে কোলন ব্যবহার করা হয়। তাহলে উদাহরণ চিহ্ন মানে যদি আমরা কারো উক্তি ব্যবহার করি, সেই উক্তির আগে কোলন বসে। আবার যদি কোনো দৃষ্টান্ত দেই, সেই দৃষ্টান্তের আগেও কোলন বসে। এরপরে নাটকের সংলাপের আগেও কোলন বসে। নাটকের সংলাপের পূর্বে কোলন বসে। দেখো,
আমরা যে নাটকের সংলাপগুলো ব্যবহার করি সেই নাটকের সংলাপের পূর্বে কিন্তু কোলন বসে, যেমন দুঃখী কি চাই বা হাসু তোমার মরণ এবার মরবে। যেমন হাসু বলছে কোন একজনকে যে তোমার মোরল, এটা নাটকের একটি সংলাপ। রহমত রহমত আর আজে বাজে কথা বলবেন না। তাহলে দেখো এখানে আমরা নাটকের দুটো চরিত্র এখানে দিয়েছি, যে হাসু একটা ক্যারেক্টার যে কোনো একটি নাটকে। তো হাসু বলছে তোমার মোরল এবার মরবে, রহমতকে বলছে। তো রহমত বলছে আর আজে বাজে কথা বলবেন না। তাহলে এই যে নাটকের যে প্রতিটি সংলাপ আমরা ব্যবহার করি, প্রতিটি চরিত্রের যে সংলাপগুলো সাজানো থাকে সেই সংলাপের আগে কিন্তু এই কোলন চিহ্ন ব্যবহার করা হয়। এই জন্যই বলা হয়েছে যে নাটকের সংলাপের পূর্বে এই কোলন চিহ্ন ব্যবহার করা হয়। এরপরে আমরা আসি হাইফেন। হাইফেন হাইফেনে সাধারণত থামতে হবে না, হাইফেনে থামার প্রয়োজন নেই, তবে হাইফেন কোন কোন জায়গায় বসবে সেটা আমরা শিখব। যেমন দুটো শব্দের সংযোগ বোঝাতে হাইফেন বসে, দুটো শব্দের সংযোগ বোঝাতে হাইফেন বসে, দুটো শব্দের সংযোগ বোঝাতে হাইফেন বসে। যেমন আমার মা বাবা বাড়ি নেই। তো দেখো এখানে মা এবং বাবা দুটো শব্দ, আর দুটো শব্দ যদি আমি সংযোগ করে দিতে চাই তাহলে মা বাবা এর মাঝখানে হাইফেন ব্যবহার করতে হয়। তার দুটো শব্দের সংযোগ বোঝাতে আমরা যখন দুটো শব্দকে সংযোগ করব তখন সেখানে হাইফেন ব্যবহার করতে হয়। আবার সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন বসে। সমাসবদ্ধ পদে শব্দগুলো বিচ্ছিন্ন ভাবে দেখানোর জন্য হাইফেন বসে। দেখো সমাসবদ্ধ পদের যে শব্দগুলো, সমাসবদ্ধ পদের শব্দগুলো বা অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন বসে। যেমন তাদের মধ্যে অভিনকুল সম্পর্ক। শব্দগুলো বা এখানে আমরা অংশগুলো লিখতে পারি অংশগুলো। সমাসবদ্ধ পদে অংশগুলো বা শব্দগুলো বিচ্ছিন্ন ভাবে দেখানোর জন্য হাইফেন বসে। যেমন রহিমের সাথে তার অহিনকুল সম্পর্ক। তাহলে কেমন সম্পর্ক? অহিনকুল। এই অহিনকুল একটি সমাসবদ্ধ শব্দ। অহিনকুল একটি সমাসবদ্ধ শব্দ, এটিকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। আর সেই দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থ বিরোধার্থক দ্বন্দ্ব। তাহলে যেহেতু এটি সমাসবদ্ধ শব্দ, তো সেই সমাসবদ্ধ শব্দের অংশটি বিচ্ছিন্ন করে দেখানোর জন্য
এখানে মাঝখানে হাইফেন বসে, অথবা আমরা এটা সহজভাবে বলতে পারি যে দ্বন্দ্ব সমাসে সাধারণত সমস্ত পদটি হাইফেন দিয়ে ব্যবহার করতে হয়। তো সেই অনুযায়ী সমাসবদ্ধ পদে অংশগুলো বিচ্ছিন্নভাবে দেখানোর জন্য হাইফেন বসে। যেমন রহিমের সাথে তার অভিনকুল সম্পর্ক, অথবা তাদের মধ্যে অভিনকুল সম্পর্ক। একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন বসে। একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন বসে। আচ্ছা, যদি আমরা একই ধরনের শব্দ প্রকাশ করতে যাই তাহলে সেখানে হাইফেন বসে। যেমন বাংলাদেশ নদ নদীর দেশ, যেমন বাংলাদেশ নদ নদীর দেশ। তাহলে দেখো একই ধরনের শব্দ, তাহলে নদ এবং নদী একই ধরনের শব্দ, সেটা বোঝানোর জন্য আমরা সেখানে হাইফেন ব্যবহার করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিরাম চিহ্ন মূলত আজকে এখানে শেষ করছি। এছাড়াও কিছু বিরাম চিহ্ন আছে, আর এই যে বিরাম চিহ্নগুলো আমরা আলোচনা করেছি তাছাড়াও কিছু বিরাম চিহ্ন আছে, কিন্তু সেখানে তোমাদের থামতে হবে না, সেটা দিয়ে অন্য অর্থ প্রকাশ করে। যেমন আমরা দেখাচ্ছি, যেমন উদ্ধৃতি চিহ্ন, ধাতু দ্যোতক চিহ্ন, সমান চিহ্ন, বর্জন চিহ্ন, সংক্ষেপণ চিহ্ন। যেমন সমান চিহ্ন কিরকম দেয়, এরকম। আবার বর্জন চিহ্ন এরকম, বর্জন চিহ্ন। আবার সমান চিহ্ন, বর্জন চিহ্ন, এরপরে আছে ইলেক চিহ্ন, এরকম। ইলেক চিহ্নকে আমরা ঊর্ধ্বকমাও বলি। আবার ধাতু দ্যোতক চিহ্ন, যেমন। তো এই যে চিহ্নগুলো, ধাতু দ্যোতক চিহ্ন, তারপরে সমান চিহ্ন, বর্জন চিহ্ন, সংক্ষেপণ চিহ্ন, পূর্ববর্তী রূপবোধক চিহ্ন, সংক্ষেপণ চিহ্ন। বর্জন চিহ্ন 3টা দিতে হয়। আবার সংক্ষেপণ চিহ্ন শুধু একটা ডট হলো, একটা ডট দিলে সেটা সংক্ষেপণ চিহ্ন, আর 3টা দিলে সেটা বর্জন চিহ্ন, এভাবে দিলে সেটা সমান চিহ্ন। এটি হলো ধাতু দ্যোতক চিহ্ন। আর ঊর্ধ্ব কমা যেটা, ওটাকে বলা হয় ইলেক চিহ্ন। এরপরে পূর্ববর্তী রূপবোধক চিহ্ন, পূর্ববর্তী রূপবোধক চিহ্ন যেমন পরবর্তী রূপবোধক চিহ্ন। এই তো পূর্ববর্তী রূপবোধক চিহ্ন, আবার পরবর্তী রূপবোধক চিহ্ন। তো এই যে বিরাম চিহ্নগুলো আছে, এগুলো আসলে আমরা ওভাবে থামার ক্ষেত্রে ব্যবহার করি না, আর এগুলো এখানে থামার প্রয়োজন নেই। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের বিরাম চিহ্ন ক্লাস, দ্বিতীয় ক্লাসে আমরা বিরাম চিহ্ন শেষ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই SMS করবে, কমেন্টস করবে। আমি পরবর্তীতে সমস্যার সমাধানগুলো দিব পরবর্তী ক্লাসে। আর অবশ্যই তোমরা সেই সংসার টেলিভিশনের যে ক্লাসগুলো নিয়মিত হয়
তোমরা অবশ্যই সংসার টেলিভিশনের নিয়মিত ক্লাসগুলো দেখবে, এখানে কোনো ভুল করবে না অবশ্যই, কারণ সেখানে নিয়মিত ক্লাসগুলো খুব ভালো ক্লাস হয়। তোমরা সংসার টেলিভিশনের ক্লাসগুলো দেখবে, কারণ তোমাদের পরীক্ষায় হয়তো সেখান থেকেও কিছু প্রশ্ন থাকবে। এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের স্বাস্থ্যের সুরক্ষার দায়িত্ব একান্তই তোমাদের নিজেদের। তোমরা নিজেরাই তোমাদের নিজেদের স্বাস্থ্যের সুরক্ষা রাখবে। মনে রাখবে, আমার ব্যক্তিগত স্বাস্থ্যের সুরক্ষা কিন্তু অন্য কেউ দিবে না, সেটা আমাকে নিজেকেই মেনটেন করতে হবে। তো তোমরা অবশ্যই নিজেদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবে এবং বর্তমান যে মহামারী ভাইরাস, সেখান থেকে মুক্ত থাকার জন্য তোমার যে করণীয় সেটা অবশ্যই মেনে চলবে। প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না। যদি কখনো বাহিরে বের হতে হয়, অবশ্যই তোমার পার্সোনাল ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করেই বের হবে, আর জরুরি প্রয়োজন ছাড়া বের হবে না। তাহলে স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে এবং নিজের স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর সংসার টেলিভিশনের ক্লাসগুলো অবশ্যই দেখবে। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।